আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রুট ওভার রক স্টাইল কীভাবে আপনারা প্রি বনসাই দিয়ে শুরু করবেন আর কি। এর জন্য আমার যে সকল উপাদান লাগবে, একটি রক লাগবে, আর হলো একটি হেলদি চারা, আরও যেটা লাগবে সেটা হচ্ছে এটার জন্য আমার লাগবে আরও একটা পট, যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এই পটটা আমার একটা পুরনো বনসাই ছিল, ওটাকে রিপোর্ট করার পরে এটাকে রেখে দিয়েছি এটার মধ্যে সেট করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকেন, আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো কীভাবে একটা গাছকে, সাধারণ গাছকে অসাধারণভাবে রুট ওভার রক স্টাইল করা যায়। তো যাই হোক, কাজের ধারাবাহিকতায় আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। আমার দরকার এজন্য কিছু কেবলটাই আমি 12 সাইজের কিছু কালো কেবলটাই ব্যবহার করব, খুবই স্প্যান্ডেক্স আর হচ্ছে টাইগুলো খুবই স্ট্রং। তো গাছটাকে আমি সেট করব। এটা ভুলবশত আমি ক্যামেরাটা করার সময় আমার ক্যামেরাটা মেবি একটু নিচে নেমেছিল, যার কারণে হয়তো আমি অনেক কিছু দেখাতে পারছি না, বাট আমি স্টেপ বাই স্টেপ সবই দেখাবো। যেহেতু আমরা ডাবিংটা পরে করি, মানে ভয়েসটা পরে দিই, সেক্ষেত্রে আমার চোখে পড়েনি যে ক্যামেরাটা মানে নিচে পড়েছিল। তো যাই হোক, তারপরেও যতটুকু দেখা যাচ্ছে ওভাবে আমি দিব। তো এই রকটাকে আমি কক্সবাজার থেকে এনেছিলাম। তো রকটাকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। ছোটো একটি কুড়ালের সাহায্যে, আমার ছোটো একটা কুড়াল আছে আমার, আমি কাজের সার থেকে নিয়েছি। তো ওটার সাহায্যে আমি এটাকে কেটে নিলাম। এখন গাছটাকে সুন্দর করে কেবলটার মাধ্যমে সেট করব। রকটার সাথে সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে সেট করব। কেবলটাই দিয়ে সুন্দর করে এটাকে টাইট করে লাগিয়ে দিব। তো রুট ওভার রক করার ক্ষেত্রে অবশ্যই আপনার রকটাকে নির্বাচন করা জরুরি। রকটা এমনভাবে শিকড়ের সাথে সেট করতে হবে যাতে বোঝা না যায় যে এটা বাইরে থেকে সেট করা। তো আলহামদুলিল্লাহ আমি এরকম একটা পটেনশিয়াল গাছই পেয়েছিলাম, যেটার একটা পাশ এমনিতেই বাঁকা ছিল, যেখানে একটা রকের স্পেস আছে। গাছটা কাজ করার সময় একটু ক্ষত হয়, বা এটা আমি যেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম ওখান থেকে আনার সময় একটু ক্ষত হয়। একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সেট করব। সুন্দর করে সেট করে এটাকে টবে বসিয়ে তারপর এটাকে রেখে দিব। এটা সুন্দর একটা শেপ নিয়ে তৈরি হবে আশা করি। সাথে থাকেন, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এছাড়াও পাশে যে বেল আইকনটা আছে, বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। নেক্সট কোনো ভালো ভিডিও, ইনফরমেশনাল ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আমি ছোটো ছোটো ল্যান্ডস্কেপ, মিনিয়েচার, বনসাই এগুলো চেষ্টা করি করার জন্য। আসলে বনসাই এটা এমন একটা প্রক্রিয়া, এটা একটা লেন্দি প্রক্রিয়া, এটা শুরু আছে, এটা কখনো শেষ নেই। তো হচ্ছে যে আপনারা যারা নতুন বনসাই করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পারবেন আমি নতুন নতুন ভিডিও আপডেট দিব। আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন একটা গাছকে কীভাবে সারভাইভ করাইতে হয়। আর আমি হচ্ছে ঢাকা শহরে থাকি, ভাড়া বাসায় থাকি। তো যার কারণে আমার ওইরকম কোনো মানে গাছ রাখার মতো জায়গা নেই। তারপরও শখ, মানুষ শখের জন্য কত কিছুই করে। হুমায়ুন আহমেদের একটা বই পড়েছিলাম, বইতে একটা চরিত্রের নাম ছিল, নামটা আমার সঠিক স্মরণে নাই। তো শখের জন্য উনি একটা কিডনিও বিক্রি করে দেয়। হ্যাঁ, তো যাই হোক, এটা সম্ভবত উড়ে যায় বকপক্ষী নামে একটা নাটকে মেবি এরকম একটা ডায়লগ ছিল না, যে শখের জন্য মানুষ কিডনি বিক্রি করে দেয়। তো হচ্ছে যে আমার তো অত সাহস নেই যে কিডনি বিক্রি করে দিব। তো যাই হোক, আমার শখ হচ্ছে গাছ করা, আমার শখ হচ্ছে বনসাই করা। আমি আমার ঘরটাকে আমি পুরো বাগান, জঙ্গল বানিয়ে রাখছি। অনেক ভাষায় জঙ্গল, আর আমার ভাষায় সেটা হচ্ছে সুন্দর বাগান। তা আমি আমার ঘরটাকে সুন্দর বাগান বানিয়ে রেখেছি। এতে কার ভালো লাগলো কার লাগবে না সেটা আমার দেখার বিষয় না। অনেক আত্মীয় স্বজন, মেহমানরা এসে বলে, গাছ তো থাকে মানুষের বাসায়, একটা দুটো থাকে সৌন্দর্য, কিন্তু হচ্ছে তোমার ঘরে এত গাছ, তুমি তো মানে, আমাকে অনেকে পাগল বলে, অনেকে বলে আমি পাগল, আমার মাথায় সমস্যা আছে। তো যাই হোক, যে যা বলে শান্তি পায়। ভাই আমার দিন শেষে আমার শান্তি এটাই,
আমার কোনো মানে আড্ডা নাই, বন্ধুবান্ধব নাই। আমার বন্ধু আমার এই গাছেরা। আমার কাছে প্রায় অনেক প্রজাতির 50-60 প্রজাতির প্রায় 200-300 গাছ আছে। তো এরাই হচ্ছে আমার সকাল বিকালের সঙ্গী, বন্ধু। এদের সাথে আমি সময় কাটাই, এদের সাথেই সুখ দুঃখ সব কিছু শেয়ার করে নেই। এরাই আমার প্রশান্তির জায়গা। তো যাই হোক, ভিডিও দেখতে থাকেন। শিকড়টাকে সুন্দর করে টবে পেঁচিয়ে পেঁচিয়ে সেট করে নিব। আমি যেহেতু গাছটাকে বাইরে থেকে কী বলে এটাকে, গাছটাকে যেহেতু বাইরে থেকে হান্ট করেছি, সেক্ষেত্রে আমি শিকড় তেমন ছাঁটাই বাছাই করি নাই। আর আমি যে জায়গা থেকে হান্ট করেছি আমার একটু শিকড় কাটতে হয়নি, আমি গাছটাকে একদম আলগা তুলে নিয়ে আসতে পারছি। এটা ছিল একটা ইটের ভাটায়, ইটের খোপের ভিতরে এই গাছটা হয়েছিল। তো ওই ইট ভাটা থেকেই আমি এই গাছটাকে সংগ্রহ করি। তো যার কারণে এটা তেমন একটা আনার সময় তেমন ক্ষতি হয়নি, আর এমনিতে তো হয়নি। আমি এটাকে মাটি দেওয়ার জন্য মাটিটা আগেই রেডি করে রেখেছিলাম। মাটিতে আমি ব্যবহার করেছি সামান্য কোকোপিট, আরও ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট, আরও ব্যবহার করেছি বাগানের মাটি, এছাড়াও কিছু সাদা বালি মিলে আমি চারিদিকে সেট করে দেবো। এছাড়া আমি কিছু পারলাইট দিয়েছি, যেহেতু আমার টপটা ছোটো, যাতে মাটিটা সবসময় ময়েশ্চার থাকে, পারলাইট ইউজ করেছি। এছাড়াও কোকোপিটটাও ময়েশ্চার ধরে রাখতে পারে, বাট তারপর সামান্য কিছু পারলাইট আর ক্যালসিয়াম কার্বাইড দিয়ে দিয়েছি, যাতে গাছটা খুব দ্রুত শিকড়ের গ্রোথ নিতে পারে। মাটিটাকে আমি আগেই সেট করে রেখেছিলাম। তো নেক্সট কোনো ভিডিওতে আমি আমার বনসাইয়ের জন্য আমি কী মাটি ব্যবহার করি বা কী মাটি প্রেফার করি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এক এক গাছের জন্য এক এক রকমের মাটির প্রয়োজন। এক এক গাছ এক এক রকম খাবার পছন্দ করে, এক এক প্রকৃতিতে এক এক জায়গায় এক এক রকম থাকে। তো অনেকেই জানতে চান যে ভাইয়া কোন গাছের জন্য কী মাটি দিব। আপনাদের একটা সহজ সরল সমাধান দিয়ে দিচ্ছি, হচ্ছে যে আপনি যখন যেই গাছটাকে বাইরে থেকে হান্ট করবেন, ধরেন আপনি প্রকৃতি থেকে নিয়েছেন, আপনার প্রকৃতি থেকে যেই জায়গা থেকে আপনি এই গাছটাকে নিয়েছেন, ঠিক সেই জায়গাতে মাটিগুলো যেভাবে আছে চেষ্টা করবেন ঠিক ওইভাবেই আপনাকে আপনার মাটিটাকে সেট করার। যেমন ধরেন আমি এই গাছটাকে ইট ভাটা থেকে এনেছি, হ্যাঁ। তো যার কারণে এটা যেখানে সেট করা ছিল জাস্ট 4-5টা ইটার মধ্যে, আর যা সাদা বালুর মধ্যে সেট করা ছিল। তো ইটের বিকল্প হিসেবে আমি ভার্মি কম্পোস্টটা দিয়েছি, আর কিছু আমার মাটিটা যে সেট বানানো ছিল ওটার মধ্যে কিছু ইটের গুঁড়া আগে থেকেই দেওয়া ছিল। আর পুষ্টির জন্য আমি ভার্মি কম্পোস্টটা দিয়েছি, আর হচ্ছে ইটের গুঁড়ার যে ক্যালসিয়ামের চাহিদাটার জন্য আমি এটার মধ্যে কিছুটা সাদা বালি ইউজ করেছি। সাদা বালিতে প্রচুর পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম থাকে, মানে গাছের জন্য এটা খুবই উপকারী। তো যাই হোক, একটা গাছ সার্ভাইভ করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফসফরাস, এবং যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন। এই দুইটা জিনিস যদি মাটিতে প্রচুর পরিমাণে থাকে, এবং আপনি যে ওয়েদারে রাখবেন সেই ওয়েদারটা যদি সারাদিনে ধরেন 2 থেকে 4 ঘন্টা রোদ পড়ে এরকম একটা জায়গায় আপনি রাখেন, তাহলে আশা করি যে কোনো গাছই সার্ভাইভ করে যাবে। হয়তো গ্রোথ কম আর বেশি, গাছ রোদ যত পাবে গ্রোথ তত সুন্দর হবে, বৃষ্টি যত পাবে গ্রোথ তত সুন্দর হবে। তো যেহেতু আমরা বাসায় বা বারান্দায় বাগান করি, আমরা রোদও তেমন পাই না, বৃষ্টিও তেমন পাই না। তারপরেও আমরা চেষ্টা করি, যখন প্রচুর বৃষ্টি হয় আমি চেষ্টা করি আমার গাছগুলোকে বৃষ্টির ফিল দেওয়ার জন্য। আমি একটা ছোটো যে 12 ভোল্ট মোটর দিয়ে আমি একটা ঝর্ণার মতো বানায় রেখেছি। যখনই বৃষ্টি হয় বাইরে, আমি ভিতর থেকে ওদের উপরে পানি স্প্রে করি। তো ওরা বৃষ্টির যে ওয়েদারটা, ওই ওয়েদারে বৃষ্টির ফিলটা ওরা নিতে পারে। তো তখন দেখা যায় আমার গাছগুলো অটোমেটিকলি খুব সুন্দরভাবে গ্রোথ হয়। এই হচ্ছে আমার গাছকে বৃষ্টিতে ভেজানোর নিনজা টেকনিক। শিখে রাখতে পারেন, আপনাদেরও কাজে লাগবে। আপনারা চাইলে এভাবে আপনাদের গাছকে ভিজিয়ে রাখতে পারেন বা বৃষ্টির ফিল দিতে পারেন, যেটা আমি সবসময় করে থাকি। এছাড়াও ধরেন যখন যে গাছগুলোতে প্রচুর রোদের প্রয়োজন, আমি মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে রোদ লাগিয়ে নিই। যদিও সেটা ঠিক না, গাছ স্থির থাকতে পছন্দ করে, গাছ এক জায়গায় স্টেবল থাকতে পছন্দ করে। গাছ যখন এক জায়গায় স্থির থাকবে তখন সে গ্রোথ নেবে খুব সুন্দর করে। গাছ আসলে সুন্দর করে গ্রোথ নেওয়ার জন্য স্থির থাকতে চায়। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে অনেক কথাই বললাম বা বলতে থাকলাম। হচ্ছে যে আমি আপনাদেরকে আরও দেখাবো আমি পুরোপুরি এটাকে কীভাবে পাথরের সাথে সেট করে ওয়ারিং করে এটা একটা জিগজ্যাগ স্টাইল দিব, মানে একটা আঁকা বাঁকা স্টাইল দিব। প্রকৃতিতে আর কি যেরকম হয়, দেখা যায় যে প্রকৃতিতে একটা পাথর থেকে গাছ বের হলে যেরকম হয়, গাছটাকে সামান্য ডিফলিয়েশন করব। যেহেতু একটা স্ট্রেস পাইছে, সেক্ষেত্রে প্রপার খাবার নিতে পারবে না, যার কারণে 2-4টা পাতা আমি ফেলে দিলাম।
পাতা ফেলে দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে ওয়ারিং করব। এটাকে একটু আপরাইট করে দেব। আপরাইট করতে হলে আমাকে ছোট্ট একটা ওয়ারিং করতে হবে। তো এটাকে ওয়ারিং করার জন্য আমি একটা 2 নাম্বার 2.5 মিলি একটা তার ব্যবহার করব। এটাকে বনসাই ওয়্যার বলে। এই ওয়্যারটা খুবই নমনীয়, যেভাবে খুশি সেভাবে আঁকানো যায়। আর এই ওয়্যারটা দিয়ে আপনারা বনসাইয়ের যে কোনো শেপ তৈরি করতে পারেন। আর যদি জানতে চান যে ওয়্যারটা আপনারা কোথায় পাবেন, এই ওয়্যারটা আমার কাছেই পাবেন। আমি এটা সেল করি, আর এটা দীর্ঘদিন যাবত আমি সেল করে আসতেছি। আমার প্রোডাক্টটা কাস্টমারের চাহিদার মধ্যে এবং দামের সাথে তাদের একটা সামঞ্জস্যতা আছে, মানে বেশি দামও না, আবার এটা চাহিদাটাও মাশাআল্লাহ অনেক আমার। আমি কখনোই এই ওয়্যারটা এনে মানে অনেক দিন স্টক করতে পারি না। আমি আমার কাজে আনলেও শেষে আমার কাস্টমারদের কাছে সেল করে দিতে হয়। তো এটা আর একটা অন্য ধরনের মজা। এটাতে হয়তো খুব বেশি ব্যবসায় তা না, বাট মানুষ আমার সাথে এঙ্গেজ থাকে, আমাকে ফোন দেয়, কল করে জাস্ট এই ওয়্যারটার জন্য। এটা আমার ভালো লাগে, যার কারণে আমি এই ওয়্যার এছাড়াও কিছু টুকটাক বনসাই অ্যাক্সেসরিজ সেল করি। এতে হয় কি, এতে আমার 2টা বেনিফিট হয়। একে তো আমি আমার প্রয়োজনটা মিটিয়ে নিতে পারি, আর দ্বিতীয়ত আমার যে শখটা থাকে আমি শখটা ওইটা থেকে আমি বের করে নিতে পারি। তো আমি অনেকে বলে ভাইয়া আপনি ওয়্যারগুলো ভালো কোয়ালিটি, আমরা এটা বাজারে পাই না বা পাওয়া যায় না। আসলে ভাইয়া অ্যালুমিনিয়াম ওয়্যার আর বনসাই অ্যালুমিনিয়াম ওয়্যার দুইটা এক জিনিস না। অ্যালুমিনিয়াম ওয়্যার তো অ্যালুমিনিয়াম ওয়্যারই, ওটা অনেক হার্ড হয়, ওটা ভঙ্গুর হয়, চাপ দিলে ভেঙে যায়। বাট বনসাইয়ের জন্য যে অ্যালুমিনিয়াম ওয়্যারটা তৈরি করা হয় এটা একটু টোটালি ডিফারেন্ট। এটা নমনীয় হয়, এটা যেদিক খুশি সেদিকে আপনি বাঁকাতে পারবেন। আর এটা খুবই শক্ত কিন্তু নমনীয়, মানে খুবই শক্ত, খুবই স্ট্রং। এটা সহজে নষ্ট হয় না, পানিতে ভিজলে এটার লংজিবিলিটি আমার ভালো। তো সব মিলিয়ে বনসাই ওয়্যার আর নর্মাল ওয়্যারটা কখনোই এক না। অনেকেই বলে ভাই এটা তো বাইরেই পাওয়া যায়, বা অনেকে বলে যে ভাই আমরা এত দাম কেন, এটা আপনি এত। আসলে আমি আমার এই ওয়্যারগুলো সব ইম্পোর্ট করাই। আমি একটা থার্ড পার্টি অ্যাপস থেকে, তাদের কাছ থেকে আমি ওয়্যারগুলো নেই। আমি আমার প্রয়োজনে নেই, আমি বিক্রির উদ্দেশ্যে নেই না। তবে বাইরে থেকে একটা মানে যে কোনো একটা প্রোডাক্ট আনতে গেলে হয়তো ওটা 1-2 কেজি বা 1-2 পিস আনা যায় না, তখন দেখা যায় একটা ভালো কোয়ান্টিটি আনতে হয়। তো দেখা যায় আমি একটা বিগ কোয়ান্টিটি আনি, আমি আমার প্রয়োজন মতো রেখে বাকিগুলো আমি অনলাইনে সেল করে দিই সামান্য কিছু লাভে। লাভ তো একটু করবোই, কারণ হচ্ছে আমি পরিশ্রম করতেছি, আমি আমার সোর্স থেকে জিনিসটা কালেক্ট করেছি, আমি আমার ক্যাশ চালান কাটিয়েছি, তো সেক্ষেত্রে আমি তো একটু লাভ করবোই, এটা তো বলাই যায়। তো যাই হোক, বিগত 2-3 দিন আমাকে খুব পরিশ্রম করতে হয়েছে। আমি বেস্ট অনেকগুলো ছোটো ছোটো চারা হান্ট করেছি আমার ভিডিও কন্টেন্টের জন্য। তো তখন আর আমি ম্যাক্সিমাম টাইম হান্ট করি যখন প্রচুর বৃষ্টি হয়, তখন বৃষ্টির সময় হান্টিংয়ে বের হলে আপনার যে চারা বা যে গাছগুলোকে আপনি আনবেন এগুলো অনেক দিন সতেজ থাকে, আর তাছাড়া এটা মানে মিস হওয়ার চান্স খুব কম থাকে, মারা যায় খুব কম। তো যার কারণে আমি এটাকে মানে বৃষ্টির সময়ই আমি এটাকে হান্ট করাটা পছন্দ করি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা গাছটাকে হান্ট করার পরে এটা আমি একটা ছোটো উপদেশ দিয়ে রাখি, আপনি হান্ট করে এনেই সাথে সাথে এটাকে পট করবেন না। এটাকে এনে অন্তত 6 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। গাছটাকে পুরোপুরি মানে ডিহাইড্রেশন থেকে দূর করার জন্য আপনার গাছটাকে প্রায় 12 থেকে 15 ঘন্টা বা মিনিমাম 6 ঘন্টা গাছটাকে পানিতে ভিজিয়ে রাখবেন, ও পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নেবে শরীরে। পানি নিয়ে নেওয়ার পরে আপনি যখন গাছটাকে রিপোর্ট করবেন, তখনও 3 দিন 4 দিন পানি না দিলেও ওর ভিতরে যে পানিটাও নিয়েছে সেটা দিয়েও সার্ভাইভ করতে পারবে। তো দেখা যায় গাছটাকে যখন পানি থেকে আপনি মাটিতে দিবেন, লিকুইড সরাসরি শিকড়ে গিয়ে লাগতেছে, বাট মাটি থেকে পানিটা সরাসরি শিকড় লাগতেছে না। তখন দেখা যায় গাছটা মানে পানি নেওয়ার জন্য যে সময়টা মানে বিলম্ব হয়, সেই বিলম্বের কারণে গাছটা কখনো নেতিয়ে পড়বে না বা মারা যাবে না। যার কারণে আমি একটু পানিতে আগে ভিজিয়ে রাখি। তো যাই হোক, আমি এটাকে ওয়ারিং করে দিয়েছি, বেশ কয়েকটা পাতা ডিপোলিউশন করে দিলাম। ফাইনাল লুকের জন্য একটু অপেক্ষা করতে হবে, আমার আরও কিছু কাজ উপরে বাকি আছে। আমি ক্যামেরাটা ঠিক মতো মাউন্ট করতে পারিনি, যার কারণে অনেক কিছু ভিডিওতে দেখা যাচ্ছে না। যাই হোক, তারপর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ কাজটা তো আমি করেই ফেলছি, এটা তো আবার নতুন করে করতে পারবো না। তো যার কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেললাম। আমি ফাইনাল দেখাবো, ফাইনাল কি মানে টোটাল লুকটা কেমন হয় সে ফাইনালটা আমি দেখাবো। তো এর আগে আমি সুন্দর করে এটাকে সেট করে নিই আগে। এটা কিছু অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত শিকড় ছিল, এগুলোকে ফেলে দিলাম।
আমি যে ওয়্যারটা করেছি ওয়্যারের সামনের অংশটা এখনও কাটলাম না, মানে যদি এটাকে আরও একটু লম্বা করতে চাই বা বড় করতে চাই সেক্ষেত্রে আমি যাতে ওইটার মাধ্যমে আমি সামনে দিকে আগায় নিতে পারি। তো বেশ ভালো কোয়ান্টিটির একটা পাতা আমি ডিফলিয়েশন করে দিলাম, কিছু কচি পাতা রেখে। কচি পাতাগুলোকে হিল করতে পারবে, গাছের যে পরিমাণে খাবার আছে। বড় পাতাগুলোকে ফেলে দিলাম, কারণ ওই পরিমাণে পাতা হিল করতে কষ্ট হয়ে যাবে। এটাকে আমি খুব সতর্কতার সাথে আস্তে আস্তে ব্যান্ড করব। সাথে থাকবেন, দেখাবো কীভাবে ব্যান্ড করতে হয়। খুব সতর্কতার সাথে আস্তে আস্তে ব্যান্ড করতে হবে। ব্যান্ড করে আমি এটাকে একটা ওয়্যার দিয়ে বেঁধে দিব, পাথরের সাথে বেঁধে দিব। আর এটা যাতে ইন ফিউচারে আরও ভালোভাবে গ্রোথ হতে পারে, যার কারণে এটা আমি আপনাদের দেখানোর পরে পাথরটাকে সহকারে একবারে মাটি দিয়ে ঢেকে দিব। বাট এটা এখন না, এটা কয়েকদিন পরে। গাছটাকে সারভাইভ করতে দিব। আমি একটা কেবল টায়ের মাধ্যমে উপরের অংশটাকে ভালো করে বেঁধে দিব, যাতে এটা পাথরের সাথে সেট হয়ে যায়। এটা যখন এইজ হবে, ও এইজ দিতে থাকবে, তখন এরিয়াল রুট ছাড়বে, এরিয়াল রুটগুলো দিয়ে পাথরটাকে ঘিরে ফেলবে। এটা দারুণ একটা চমৎকার লুক হবে। আর উপরের অংশটা আমি ঝোপালো করার চেষ্টা করব। এখন অতটা কাটাছেঁড়া করছি না, আমি উপরের অংশটাকে একেবারে ঝোপালো করার চেষ্টা করব। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখাবো, ভিডিওতে পুরোপুরি কমপ্লিট দেখিয়ে আপনাদের জানাবো। ওয়ারিংটা হয়ে গেলে আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা, মানে পুরো আমার কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন আমি এটাকে কীভাবে ওয়ারিং করছি। আর অবশ্যই ওয়ারিং করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে গাছের ভিতরের কোনো অংশ মানে ভেঙে না যায়। আর খুব সাবধানতার সাথে ওয়ারিংটা করবেন। আমি যে জায়গায় ক্ষত হয়েছিল আমি কিছুটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। যাক, এটাকে পরিষ্কার করে এখন আপনাদের দেখাবো এটার ফাইনাল লুকটা। আমার মোটামুটি কাজ শেষ, কমপ্লিট। এই হচ্ছে ফাইনাল লুক, এই হচ্ছে ফাইনাল লুকটা। আলহামদুলিল্লাহ, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন নেক্সট কোনো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।